দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মসনদে এখন বড় পরিবর্তনের সুর। প্রথমবারের মতো ক্ষমতায় আসছে বিজেপি। ঐতিহাসিক এই পট পরিবর্তন কেন হলো? গণমাধ্যমের ভূমিকাই বা কেমন ছিল? আর এই পালা বদলে বাংলাদেশ ফ্যাক্টর কতটা প্রভাব ফেলেছে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমাদের সাথে জুমে যুক্ত হয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান ও রাজনীতি বিশ্লেষক দেবজ্যোতি চন্দ্র। চলুন শুনি তিনি কি বলেন। আমাদের প্রথম প্রশ্ন, দীর্ঘ ১৫ বছর পর তৃণমূলের এই ব্যাপক পরাজয় এবং বিজেপির নিরঙ্কুশ জয়ের পেছনে মূল রাজনৈতিক কারণগুলো আপনি কিভাবে দেখছেন? পশ্চিমবঙ্গ সরকারটা ভাতা এবং ভিক্ষা দিয়ে চলছিল আর মানুষের ভোট কেনার জন্য ওই ১,০০০, ১,৫০০, ২,০০০ টাকা ফ্রিতে বিলোচ্ছিল, অথচ কোনো কাজকর্ম ছিল না। এইটা একটা সাংঘাতিক পর্যায়ে পৌঁছেছে। অবশ্যই কিছু কিছু রাজনৈতিক কারণ আছে, তার মধ্যে অবশ্যই আমি বলবো যে পশ্চিমবঙ্গে যারা সংখ্যাগুরু সনাতনী হিন্দু, তারা ভীষণভাবে কনসার্নড হয়ে পড়ছিল গত ৪-৫ বছর ধরে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে রাজ্য সরকার চলছিল, সেই রাজ্য সরকার নানা দিক দিয়ে তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে কথাবার্তা, তাদের যে বিভিন্ন আমাদের যে জেলাগুলো ছিল, সেই জেলাগুলোতে যেগুলোকে আমরা বলি ডেমোগ্রাফিক প্রোফাইল, অর্থাৎ সংখ্যা গুরু যারা, তারা আস্তে আস্তে ভীষণভাবে সংখ্যা লঘু হতে পড়ছিল। এবং আপনারা সকলেই জানো যে একটা বিশাল সংখ্যায় মানুষ যারা পশ্চিমবঙ্গে বসবাস করে, তারা একসময় পূর্ব বাংলা থেকে দেশভাগের পর একটা বিশাল সময় ধরে তারা পশ্চিমবঙ্গে চলে আসে। তারা নতুন করে আবার নিজেদের একটু অসুরক্ষিত মনে করছিল, এবং সেইটা এই ইলেকশনে একটা বড় প্রভাব ফেলেছে। এই নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা এবং ডিজিটাল প্রোপাগান্ডা কি জনমত গঠনে বড় কোনো প্রভাব ফেলেছে বলে আপনি মনে করেন? অবশ্যই গণমাধ্যম পার্টিসান ছিল বেশ। আমাদের টেলিভিশন, ইলেকট্রনিক মিডিয়া, আমাদের প্রিন্ট মিডিয়া এবং আমাদের যে ডিজিটাল মিডিয়া, এরা প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং কেউই খুব একটা নিরপেক্ষ ভূমিকা, এবার আমি নিরপেক্ষ ইন দ্য সেন্স বলতে চাইছি যে এক শ্রেণীর সংবাদপত্র, টেলিভিশন মমতা ব্যানার্জিকে সাপোর্ট করেছে, আবার আরেক দল টেলিভিশন, খবরের কাগজ কিন্তু ভীষণভাবে খোলাখুলি ভাবে বিজেপিকে সাপোর্ট করেছে। এইটা এবার কলকাতায় হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে, এবং জনমত গঠনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ চ্যাট ইত্যাদিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কত যে রিল তৈরি হয়েছে তার চিন্তার বাইরে, এবং সেই রিলগুলো হাজারে হাজারে শেয়ার হয়েছে, এবং সেটা জনমানসে যে একটা বড় প্রভাব ফেলেছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গভীর সম্পর্ক সর্বজনবিদিত। বিজেপির এই জয় দুই বাংলার কূটনৈতিক ও সীমান্ত রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলতে পারে? দেখুন, ইলেকশনের সময় যে ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনে অনেকে অনেক কথা বলে। আমি আশা রাখছি যে নতুন যে সরকার কালকে শপথ নেবে এবং তারপর মুখ্যমন্ত্রী হবেন, তিনি অবশ্যই ভারত এবং বাংলাদেশ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে আত্মিক সম্পর্ক, সেই সম্পর্কটা পুনর্গঠনে এবং আরো শক্তপোক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। শুভেন্দু অধিকারী সবসময় বাংলাদেশের সমালোচনা করেন, বাংলাদেশ বিরোধী বক্তব্য দেন। তিনি এখনও শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করেন। ফলে তিনি মুখ্যমন্ত্রী হলে বিএনপি সরকারের সাথে সম্পর্ক কেমন হবে বলে মনে করেন? আমি আবার বলছি যে সরকার গঠনের আগে এবং সরকার গঠনের পর, এবং এই ব্যাপারে আমার মনে হয় শুভেন্দু অধিকারীকে পররাষ্ট্র মন্ত্রক নিশ্চয়ই তার সাথে কথাবার্তা বলবেন। উনি যদি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হন, ভারত সরকারের যা ডিসিশন হবে শুভেন্দু অধিকারী সেটাই মেনে চলবে। এবং আমি দেখতে পাচ্ছি যে ভারত সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের সাথে ভারতের সুসম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যা যা দরকার তাই করছে। শুভেন্দু অধিকারী একজন অত্যন্ত দায়িত্বশীল নেতা। আমার মনে হয় উনি যা করার সেটা নিশ্চয়ই করবেন। ইলেকশনের আগে এবং ইলেকশনের পরে কথাবার্তা অনেক পাল্টায়। আমি সবাইকে একটু ধৈর্য ধরতে অনুরোধ করছি। মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানি বণ্টনে আগ্রহী ছিলেন না। বিজেপির মুখ্যমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবেন? একটি দেশ দিয়ে জল, গঙ্গার নদী, তিস্তার নদী যখন একটা দেশ থেকে আরেকটা দেশে যায়, এই এটা একটা ন্যাচারাল বিষয়, এবং
নদীর জলের ওপর সব মানুষের অধিকার রয়েছে। সেটা বাংলাদেশের মানুষের অধিকার রয়েছে এবং ভারতবর্ষের মানুষেরও অধিকার রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই নদী জল বন্টন নিয়ে অনেক সময় সমস্যা তৈরি হয়েছে। আপনি দেখেছেন যে সিন্ধু নদীর জল বন্টন নিয়ে যে চুক্তি পাকিস্তানের সাথে ভারতের হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারত সেই চুক্তি রিনিউ করতে আর রাজি হয়নি এবং বর্তমানে সিন্ধু নদীর ওপর ভারতের দিকে অনেকগুলো বাঁধ তৈরি হচ্ছে এবং এইটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এইটা ভীষণভাবে নির্ভর করে দুই দেশের সরকারের যে সম্পর্ক, এবং যে যদি বন্ধুত্বমূলক সম্পর্ক হয় তখন একরকম ব্যবহার হয়, যদি বন্ধুত্বমূলক সম্পর্ক না হয়ে অন্যরকম সম্পর্ক হয় তখন একরকম ব্যবহার হয়। আমি মনে করছি না যে বাংলাদেশের তিস্তা নদী জলবন্টন এই চুক্তির মেয়াদ শেষ হয়েছে। বাংলাদেশে একটা অত্যন্ত অস্থির পরিস্থিতি চলছিল, এটা সবাই আমরা জানি, এবং মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের সঙ্গে যে ব্যবহার করেছেন, উনি যে কথাগুলো বলতেন আমাদের সেভেন সিস্টার্স নিয়ে, আমাদের চিকেন নেক নিয়ে, যার পরনাই ভারত মোহাম্মদ ইউনূসের ওপর রাগান্বিত হয়েছে। নতুন করে নির্বাচন হয়েছে এবং বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। ভারত সরকার সেই সরকারকে স্বীকৃতি দিয়েছে এবং দুই দেশের যে সর্বোচ্চ নেতৃত্ব, দুই দেশের মন্ত্রী পর্যায়ে, কূটনৈতিক পর্যায়ে কথাবার্তা চলছে দুই দেশের স্বার্থ সুরক্ষিত করে এবং পশ্চিমবাংলার স্বার্থ সুরক্ষিত করে তিস্তার জল অবশ্যই বাংলাদেশকে দিতে হবে। এবং আমি আশা রাখছি নতুন সরকার গঠন হবার পর এটা একটা বড় বিষয়, পশ্চিমবঙ্গ সরকারকে নিশ্চয়ই তার কনফিডেন্সে নিয়ে ভারত সরকার যেটা উচিত সেটাই করবেন। আওয়ামী লীগের প্রচুর নেতাকর্মী পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে? ফেরত পাঠানো হবে? ভারত সরকার সেই বিষয়ে অবগত আছেন এবং বাংলাদেশ সরকারও সেই বিষয়ে অবগত আছেন। এটা একটি খুব বড় সমস্যা। এটা নিয়ে দুদেশের সরকারকে অবশ্যই একটা লম্বা টেনে লাভ নেই, এটা নিয়ে বসতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় এবং শুভেন্দু অধিকারীর উত্থান পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক সংস্কৃতির জন্য কী বার্তা দিচ্ছে? টিএমসি একটি ফ্যামিলি ড্রিভেন দল এবং মমতা ব্যানার্জির ৭২ বছর বয়স হয়ে গেছে, আপনারা হয়তো খেয়াল করেছেন ওনার স্বাস্থ্যও খুব খারাপ হয়ে গেছে এবং আগামী নির্বাচন আবার হতে হতে সেই ৫ বছর, ওনার ৭৭ বছর বয়স হয়ে যাবে এবং পার্টিটা একটি ফ্যামিলিকে ঘিরে চলছে। এবার ভাইপো অভিষেক ব্যানার্জি কিভাবে এই দলটাকে পরিচালনা করবেন আগামী দিনে এবং এই দলটা দল থাকবে কিনা, কারণ অলরেডি নানা রকমের দলের মধ্যেই নানা রকমের সমস্যা সৃষ্টি হচ্ছে, অনেকে দল ছেড়ে চলে যেতে চাইছে, এগুলো শোনা যাচ্ছে এবং অনেকে জাস্ট বলছে আমরা রাজনীতি করব না। তাই জন্য আগামী ১ বছর ২ বছরে আমাদের খেয়াল রাখতে হবে যে এই দলটা থাকছে কিনা। আচ্ছা, কংগ্রেস এবং সিপিএম দীর্ঘদিন এখানে রাজত্ব করেছে এবং কংগ্রেস এবং সিপিএম যে পার্সেন্টেজ অফ ভোটস পেয়েছে সেটা অত্যন্ত নগণ্য। অর্থাৎ বিজেপি এখানে বেশ ২০৮টা সিট, 93টা সিটে ইলেকশন হয়েছিল, তার মধ্যে ২০৮টা সিট জিতে আসা একটা খুব বড় ব্যাপার। এবং আপনাদের মনে রাখতে হবে যে ভারতবর্ষে যে ২৮-২৯টা রাজ্য আছে তার মধ্যে প্রায় ১৯+২ বোধহয় ২১টা-২২টা রাজ্যেই এখন বিজেপি শাসন ক্ষমতায় চলে এসছে। আগামী দিনে পশ্চিমবাংলায় কি ইকুয়েশন হবে, বিশেষ করে যে রাজনৈতিক অন্য অপোজিশন যে দলগুলো আছে, বামফ্রন্ট এবং কংগ্রেস, তাদের অবস্থা কিন্তু এই ইলেকশনে অত্যন্ত করুণ অবস্থা দেখতে পেলাম। খুব কম সংখ্যায় কিছু পকেটসে তারা ভোট পেয়েছে। তো তারা যদি নিজেদের শক্তপোক্ত করে পুনরুত্থান না করে তাহলে বিজেপি শাসন চলবে। কারণ টিএমসি, আমি আবার বলছি যে এই ইলেকশনে হেরে যাওয়ার পর টিএমসি কিভাবে নিজেকে আবার গুছিয়ে দাঁড় করাতে পারবে কিনা সেই ব্যাপারে কিন্তু অনেকেই সন্দেহ প্রকাশ করছে এবং সেটা যদি হয় তাহলে বিজেপি শাসন চলবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন ভোরের অপেক্ষা নাকি এক অনিশ্চিত পথচলা তা সময়ই বলে দেবে।